বিপদ যখন আসে চারদিক থেকে আসে। এমন সময় আম্মুর রুমে আসার কি দরকার বা ছিল? জিদনির মা শুয়ে পড়ল। জিদনি ঠায় দাঁড়িয়ে আছে, হাত পাও কাঁপছে। একবার যদি তুর্য ধরা খায় তাহলে কি হবে? ভাবতেই কলিজা শুকিয়ে যাচ্ছে জিদনির। একটু পর চোখ মেলে জিদনির মা বলল, এত কি ভাবছিস তুই? তোর বাবা আসলে সব ঠিক হয়ে যাবে। তোর এত ভাবতে হবে না। মা কিসের কথা বলছে মাথায় ঢুকছে না জিদনির। আনমনে বলল, কি ঠিক হবে? কি আবার? তুর্যের সাথে তোর ডিভোর্স হয়ে যাবে। রূপকের সাথে বিয়েটা হয়ে যাবে। মা সব কিছু কি এতই সহজ? সব সহজ না, কিন্তু আমি যা বলেছি তা সহজ। জিদনির ফোনের মেসেজ টোন বেজে উঠল। আচমকা চোখ পড়ল স্ক্রিনে। তুর্যের মেসেজ, তোমাদের খাতের নিচে আইডিইউ আর পকে আছে ওয়াক কে 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 থু গন্ধ। আমার বমি আসছে, আমি কিন্তু বের হয়ে যাব এখন থেকে। খাটের নিচে ইঁদুর পচলে জিদনি কি গন্ধ পেত না? আজাইরা কথা। জিদনির এখন তুর্যের উপর মেজাজ খারাপ হচ্ছে। তুর্যের জন্য আজাইরা বিপদে পড়ল। তুর্য আবার মেসেজ করল, কিছু তো একটা করো, নয়তো কিন্তু আমি এখন থেকে বের হয়ে যাব। জিদনির মেজাজটা চট করে খারাপ হয়ে গেল। চিৎকার দিতে ইচ্ছা করছে। রাগটা দমিয়ে মেসেজের রিপ্লাই করল, আম্মু যদি এখন আপনাকে এখানে দেখে তাহলে কি হবে বলেন? আমায় বিপদে না ফেললে ভালো লাগে না আপনার? চুপচাপ খাটের নিচে থাকেন। শুধু ইঁদুর কেন, কুত্তা পচে থাকলেও ওখানে থাকতে হবে। ছি জিদনি, এভাবে বলো না। বাঁচাও আমায়। আমি বাড়ি যাব। শাশুড়ি আম্মাকে 2 মিনিটের জন্য রুমের বাইরে নেও। আমি কিভাবে আম্মুকে বাইরে নিব আজব? ইঁদুরের সাথে আপনি পচে থাকেন, আমার কিছু এসে যায় না। মেসেজটা সেন্ড করতে গিয়ে জিদনি দেখল ফোনের ব্যালেন্স শেষ। হায়রে কপাল। জিদনি এবার কাগজে লিখে খাটের নিচে ছুঁড়ে ফেলল। তুর্য বলল, বাহ, তোমার তো সেই বুদ্ধি। ফোনের টাকা শেষ হবার ভয় কাগজে লিখছ। আমার বউ হয়ে এত কিপটামি করলে চলে? আমার মতো উদার মনের হও। জিদনির মা উঠে বসল। জিদনি থমকে গেল। ভয় মিশ্রিত কণ্ঠে বলল, ঘুম শেষ আম্মু? তুই কি লিখছিস আর খাটের নিচে ছুঁড়ে ফেলছিস? জিদনি কিছুক্ষণ ভেবে চট করে বলল, অনেক দিন লিখি না, হাতের লেখা পচা হচ্ছে, তাই ছিঁড়ে ফেলে দিচ্ছি। তুর্য মেসেজ করল, মেয়ে মানুষের হঠাৎ বুদ্ধি। কি সুন্দর বানিয়ে মিথ্যা বলছ। আর তোমার বাবা ফিরে আসলে রূপকের সাথে তোমার বিয়ে দিবে, তাই না? এতই সহজ? আমায় ডিভোর্স দিবা? তোমায় আগে খুন করব, তারপর নিজে মরব। জিদনি ভয় শেষ হয়ে যাচ্ছে আর তুর্য মেসেজ করেই যাচ্ছে। আরে এই ছেলের মনে কি ভয় নেই? জিদনি জোরসড় হয়ে টেবিলের কাছে বসে খাটায় আনমনে আঁকাচ্ছে। জিদনির মা আবার শুয়ে পড়ল। জিদনি বুঝতে পারছে না মা কেন একটু পরপর সজাগ হয়ে যাচ্ছে। ঘুমাতে আসছে, ঘুমাবে। ঘুম ঘুম চোখে জিদনির মা আবার বলল, জিদনি তোর মোবাইলটা দে, তোর বাবার কাছে ফোন দিব। জিদনি নার্ভাস হয়ে বলল, আমার ফোনে ব্যালেন্স নেই। আমার রুম থেকে আমার মোবাইলটা নিয়ে আয় তাহলে। আমি পারব না। জিদনির মা ভ্রু কুঁচকে বলল, পারবি না মানে? জিদনি কখনো মা বাবার মুখের উপর না বলেনি, বা কথার অবাধ্য হয়নি, কিন্তু আজকাল বেপরোয়া হয়ে যাচ্ছে সব কিছুতে।
জিদনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে জিদনির মা খাট থেকে নেমে মোবাইল আনতে রুমে গেল। জিদনি জোরে একটা শ্বাস ফেলে দরজার ছিটকানি লাগিয়ে দিল। তুর্য তাড়াতাড়ি খাটের নিচে থেকে বের হল। ঘেমে একাকার হয়ে গেছে তুর্য। চাপা কণ্ঠে বলল, ভাবছি আমারও ইঁদুরের মতো খাটের নিচে পচে থাকতে হবে। জিদনি উদ্গ্রীব হয়ে বলল, আপনার কি আক্কেল নেই? এখনো দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে থাকব না তো কি বসে থাকব? সব সময় ফাজলামি করার এনার্জি কোথায় পান আপনি? তাড়াতাড়ি চলে যান। তুর্য জিদনিকে আচমকা জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে বলল, এই তো যাচ্ছি। আমায় ডিভোর্স দেওয়ার কথা ভুলেও ভেবো না। সব শেষ করে দিব। এই বলে বেরিয়ে গেল তুর্য। জিদনি বারান্দায় দাঁড়িয়ে তুর্যের চলে যাওয়া দেখছে। জিদনি কোথায় তুই? মায়ের কণ্ঠে শুনে রুমে আসে জিদনি। এই তো বারান্দায় ছিলাম। মায়ের সাথে বসে মায়ের কথা শুনছে জিদনি। এখন কিছুই ভালো লাগছে না। সব কিছু এলোমেলো মনে হচ্ছে। এর শেষ কি হবে? দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। তুর্যের পাগলামি বেড়েই চলেছে। জিদনি ভেবেই পাচ্ছে না কি করবে। তুর্যকে না করতেও পারছে না, ফিরিয়ে দিতেও পারছে না। আজকে দেশে ফিরবে জিদনির বাবা। এখন মোটামুটি সুস্থ প্রায়। ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, কিন্তু সময় লাগবে। জিদনির মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। বাবা তো এখন সুস্থ। অনেক দিন পর মনটা ফুরফুরে লাগছে জিদনির। জিদনির সব আত্মীয়স্বজনরা আবার এসেছে। জিদনি ওর বাবাকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে দিল। জিদনির বাবা মুচকি হেসে জিদনির মাথায় হাত বুলিয়ে দিল। চিন্তা ভাবনার অনেকটাই অবসান ঘটেছে জিদনির। বাড়িতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। অনেক দিন পর সবাই মন খুলে হাসছে। পরিবারের একটা মানুষের অসুস্থতা পুরো পরিবারকে তছনছ করে দিতে পারে। রাতে সবাই মিলে বসে গল্প করছে। অনেক দিন পরে গল্পের আসর। মায়ের মুখে হাসি, বাবার মুখে হাসি। ব্যাস আর কি চাই? জিদনির মোবাইলে রিং বেজে উঠল। তুর্যের ফোন। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, তোমার বাবা এখন সুস্থ। মেয়ে ফিরে পেয়েছে। তবুও মামলা করার খুব বেশি প্রয়োজন ছিল? জিদনি বিস্ময়ের সুরে বলল, মানে তুমি ভালো করেই জানো। সত্যি আমি কিছু জানি না। কিসের মামলা? জিদনি ভেবে পাচ্ছে না। বাবা তো দুপুরে বাড়িতে ফিরল। আর এখন রাত। মামলা করল কখন? জিদনি তোমায় খালু ডাক্তার ছে। রূপকের কথা শুনে কান থেকে ফোন নামিয়ে ফেলল জিদনি। রূপক আবার বলল, কি হয়েছে? থমকে গেলে কেন? কার সাথে ফোনে কথা বলছিলে? জিদনি কোনো উত্তর না দিয়ে বাবার কাছে গেল। তুর্য কিসের মামলার কথা বলছে? জিদনির মাথা ঘুরাচ্ছে। জিদনির ফুফু, খালা, মামা, চাচা সবাই সেখানে বসা। জিদনির বাবা বলল, রূপকের সাথে বিয়েতে তোর কোনো আপত্তি আছে? জিদনির মুখ চুপসে গেল। মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। জিদনির মা বলল, কিরে কথা বলছিস না কেন? বাবা মায়ের মুখের উপর না বলার অভ্যাস নেই জিদনির। কিন্তু এখন কি বলবে? জিদনির বাবা আবার বলল, চুপ করে থাকলে কি চলবে? চুপ থাকা তো সম্মতির লক্ষণ। জিদনি মনে সাহস সঞ্চয় করে বলল, আব্বু আমি আসলে এখন এসবের জন্য প্রস্তুত না। আর হাজার হোক ডিভোর্স তো আগে হতে হবে। ডিভোর্স নিয়ে তোকে ভাবতে হবে না। আর এখানে প্রস্তুতির কিছুই নেই।
রূপকের মা বলল, তোকে জোর করে বিয়ে করেছে। এখানে ডিভোর্সের কি আছে? জিদনি চুপ করে আসে। কারো কথার কোনো উত্তর দিচ্ছে না। বাবার কাছে কি একবার জিজ্ঞেস করবে মামলার কথা? দ্বিধাদ্বন্দ্বে ভুগছে জিদনি। জিদনির বাবা আবার বলল, এখানে জিদনির মতো না থাকার কিছুই নেই। তবুও আমার দায়িত্ব আমি জিজ্ঞেস করে নিয়েছি। রাতে না খেয়েই শুয়ে পড়ল জিদনি। রূপকের সাথে বিয়ের কথা ভাবলেই তুর্যের জন্য বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। বাবা মা কে কি বলবে? জিদনি তুর্যের কাছে ফোন দিল। তুর্যের ফোন অফ। জিদনির চিন্তা আরো বেড়ে গেল। কিসের মামলা? কি বলেছে তুর্য? ধুর, কিছুই বুঝতে পারছে না জিদনি। অনেকবার তুর্যের ফোনে ট্রাই করছে কিন্তু ফোন অফ। তুর্যের ফোন অফ কেন থাকবে? এত প্যারা নিতে পারছে না জিদনি। দুই চোখ গড়িয়ে পানি পড়ছে। জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিতে হবে। সারা রাত ঘুম হয়নি জিদনির। একটু পর পর অকারণে ঘুম ভেঙে যাচ্ছে। বারবার মনে পড়ছে তুর্যের কথা। হাজারবার বারণ করা সত্ত্বেও তুর্য বেহায়ার মতো ফোন দিত। শূন্যতা অনুভব করছে জিদনি। তুর্যের জন্য শূন্যতা। তুর্যের জন্য শূন্যতা এতদিন অনুভব করেনি কারণ তুর্য যে সব সময় পাশে ছিল। তাই মানুষটার গুরুত্ব বুঝতে পারেনি। বুঝতে পারেনি তার জন্য শূন্যতা। এভাবেই রাতটা কেটে গেল। বাইরে এখনো আবছা অন্ধকার। সকাল হচ্ছে কেবল। জিদনি গিয়ে বারান্দায় দাঁড়াল। কৌতূহলী মনে আশেপাশে উকি ঝুঁকি মেরে দেখছে তুর্যকে দেখা যায় কিনা। মাঝে মাঝে বারান্দায় আসলেই তুর্যের দেখা মিলত। তুর্য মামলার কথা বলেছে। তুর্যকে কি পুলিশে ধরেছে? নাকি কোনো বিপদ হল? নানা রকম প্রশ্ন ঘোরপাক খাচ্ছে জিদনির মাথায়। তুর্য এভাবে যোগাযোগ অফ করে রেখেছে এই ফাঁকে যদি রূপকের সাথে বিয়ে হয়ে যায়? পরিবারের মানুষকে না বলবে কিভাবে ভাবতে পারছে না জিদনি। বারান্দা থেকে জিদনি সোজা ওর মায়ের রুমে গেল। মা কেবল ফরের নামাজ পড়ে উঠল। কিরে তুই এত সকালে? চোখ ফুলে আছে, লাল দেখাচ্ছে। সারা রাতে কি ঘুমাসনি? জিদনি গম্ভীর সুরে বলল, ঘুমিয়েছি। কেমন যেন অস্বাভাবিক লাগছে তোকে। রাতে চুল বেনি করে ঘুমাসনি? কেমন এলোমেলো উসখুস হয়ে আছে চুল। আমায় নিতে এত ভাবতে হবে না। কি হয়েছে তোর বলতো? কি হবে আর আমার? আম্মু আমি সোজা কথা বলি, তোমরা জানো তোমাদের মুখের উপর আমি না বলতে পারি না। এর মানে এই না এই সুযোগটা তোমরা কাজে লাগিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করবা। জিদনির মা ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাস সোজাসুজি বল। আমি রূপককে বিয়ে করতে পারবো না, তুমি বাবাকে বলো। ফালতু ন্যাকামো কথা কম বল। তোর জন্য কি এখন রাজকুমার আনতে হবে? রাজকুমার হোক আর ভিখারি হোক, বাট রূপক না। আর আমার ডিভোর্স হয়নি এখনো, বিয়ে যেভাবেই হোক। এক নিঃশ্বাসে কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল জিদনি। মাকে কিছু বলার সুযোগ দিল না। তুর্যের ফোন এখনো বন্ধ। কেমন অস্থিরতা কাজ করছে জিদনির। একবার তুর্যের খোঁজ নিলে ক্ষতি কি তাতে? বাসায় বসে তো আর খোঁজ নেওয়া সম্ভব না। জিদনি ৭-৫ না ভেবে রওয়ানা হল। উদ্দেশ্য তুর্যের সন্ধান মিলানো। জিদনি কি করতে যাচ্ছে তা জিদনি নিজেও জানে না। শুধু এই মুহূর্তে তুর্যের সন্ধান মিলাতে হবে এটাই মাথায় কাজ করছে। রেডি হয়ে বাসা থেকে বের হওয়ার সময় মায়ের সাথে দেখা হল। সবার চোখ ফাঁকি দিয়ে যেতে পারলে ভালো হতো। দেখা যখন হয়ে যাচ্ছে তখন আর কি করার।
জিদনির মা কিছু বলার আগেই জিদনি স্বাভাবিক কণ্ঠে বলল, আমি একটু শপিংয়ে যাচ্ছি। জিদনির মা চমকে গিয়ে বলল, শপিংয়ে যাচ্ছিস মানে? আমি শপিংয়ে যেতে পারি না? না, তোর বাসা থেকে বের হওয়ারই দরকার নেই। যা লাগে বল, আমি নিজে গিয়ে এনে দিব। মায়ের এমন আচরণে বিরক্ত হচ্ছে জিদনি। মায়ের কথা কেয়ার না করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সব কিছুতে বিরক্তি কাজ করে। কারো কথা শুনতে ইচ্ছে হয় না। জিদনির এরকম আচরণে জিদনি মা কিছুটা অবাক হয়ে গেল। জিদনি বোধ হয় বিয়েতে রাজি না, ওর ইচ্ছের বিরুদ্ধে। জিদনির মায়ের কথা শেষ না হতেই থামিয়ে দিল জিদনির বাবা। বলল, সব সময় সন্তানের মতো অনুযায়ী কাজ করা যায় না। আমরা যেটা করতে যাচ্ছি এমন তো নয় যে সেটা ওর জন্য খারাপ। আর বিয়ে এখানেই হবে, ওর মতো থাকুক আর না থাকুক। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আর বিয়ের কাজটা যত দ্রুত সম্ভব সেরে ফেলা ভালো। ঘরোয়াভাবে কালকে বিয়েটা হয়ে গেলে কেমন হয়? পরে না হয় বর্ষরও আয়োজন করব। জিদনির মা কিছুক্ষণ চুপ থেকে বলল, এভাবে হুটহাট বিয়ে? তাছাড়া ওদের তো ডিভোর্স হয়নি। ডিভোর্সের কথা শুনে চেঁচিয়ে উঠল জিদনির বাবা। জোর করে জিদনিকে কবুল বলিয়েছে, সিগনেচার দেওয়ানো হয়েছে। সেখানে ডিভোর্সটা কি জরুরি? না, ব্যাপারটা কেমন জানি বেমানান লাগে। এ ব্যাপারে আর কোনো কথা বলো না। কালকে বিয়ে হবে এ পর্যন্তই। আর তুর্য এখন পুলিশের তাড়ার উপর আছে। কোনো ঝামেলা করার সুযোগ নেই। জিদনির মা আর কোনো কথা বলল না। হাঁটতে হাঁটতে জিদনি তুর্যের বাড়ির কাছে চলে গেল। এভাবে তুর্যের বাসায় যাওয়া কি ঠিক হবে? গিয়েও বাকি বলবে? কেমন দ্বিধায় পড়ে গেল জিদনি। বাড়ির গেট পর্যন্ত এসে আর ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না। মামি তুমি? পিছনে ফিরে তাকায় জিদনি। অস্ফুট স্বরে বলল, দিগন্ত। জিদনি ধীর পায়ে দিগন্তের কাছে গিয়ে দিগন্তের মাথায় হাত রেখে বলল, তোমার মামা কোথায়? তোমার বাবা তো বড় মামলা দিয়েছে। মামা বাসায় থাকে কি করে? তাহলে এই জন্য তুর্য জিদনির উপর রাগ করেছে। অথচ জিদনি এর কিছুই জানে না। জিদনি বলল, কোথায় গিয়েছে বলতে পারো? আমি তোমায় বলবো আর তুমি থানায় গিয়ে বলে দিবে। তোমায় আমার চেনা আছে। পালিয়ে এসে আমায় কি বিপদেই না ফেলেছিলে। দিগন্তের কথা যুক্তিসঙ্গত। জিদনি কথা না বাড়িয়ে বলল, আমি যে এখানে এসেছি তা কাউকে বলো না হুম। জিদনি হতাশ হয়ে বাসার দিকে রওয়ানা হল। এসবের কিছুই তো জিদনি জানে না। এগুলোর সব রূপকের বুদ্ধি। বুঝতে বাকি নেই জিদনির। নয়তো জিদনির বাবা জিদনিকে না জানিয়ে কেন মামলা দিবে? রূপকের উপর চরম মেজাজ খারাপ হচ্ছে জিদনির। বাসায় গিয়ে বিছানায় গা এলিয়ে দিল জিদনি। কি শপিং করলে? শোয়া থেকে উঠো বসল জিদনি। রূপককে দেখে মেজাজটা আরো খারাপ হয়ে গেল। ঝাঝালো গলায় বলল, এত সব দিয়ে আপনার কি দরকার? তুমি আমার হবু বউ, আমার দরকার না তো কার দরকার? শপিংয়ে গিয়েছিলে নাকি তুর্যকে খুঁজতে গিয়েছিলে? ড্যান্স করতে গেছি। ফালতু বক বক না করে যান এখান থেকে। জিদনি আমাদের কাল বিয়ে হচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জিদনি। মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। স্তব্ধ হয়ে গিয়েছে যেন। রূপক আবার বলল, জানতাম তুমি অবাক হবে। তোমায় অবাক করার জন্যই এত আয়োজন। বলেই মুচকি হাসল রূপক। হাসিটা যেন জিদনিকে উদ্দেশ্য করে অহংকারের হাসি। মনের বাসনা পূর্ণ হওয়ায় গৌরবের হাসি।
জিদনি কিছু না বলে মূর্তির মতো বসে থাকল। কতক্ষণ পর জিদনি ওর বাবার কাছে গেল। বাবা, কালকে নাকি বিয়ে? হ্যাঁ। কেন, কি হয়েছে? মা তোমায় কিছু বলেনি? কি বলবে? বাবা, আমায় উল্টো পাল্টা কিছু করতে বাধ্য করো না। আমি কিছুতেই বিয়েটা করতে পারবো না। হুঙ্কার দিয়ে উঠে জিদনির বাবা বলল, বিয়ে করতে পারবি না তো ফিরে আসলি কেন? থেকে যেতি তুর্যের কাছে। আসলি কেন আমাদের কাছে? নাটক করেছিস এতদিন? জিদনি মাথা নিচু করে বলল, বাবা, আমি একবারও তুর্যের কথা বলিনি। চুপ কর তুই। তোর বিয়ে করতে প্রবলেম কোথায়? তুই যদি ফ্যামিলি চাস, বাবা মা চাস, তাহলে বিয়ে করতে হবে, নয়তো চলে যা যেথায় ইচ্ছা। তোর জন্য আমার কত অপমান সহ্য করতে হচ্ছে। তোর জন্য আমার মানসম্মান সব শেষ। বাবার মুখে এসব কথা শুনে অবাক হয়ে গেল জিদনি। এসবে জিদনির কি দোষ? জিদনি কিভাবে মানসম্মান শেষ করল? পরিবারের প্রতিটা মানুষের কাছে বোঝা হয়ে গেল। জিদনি চোখ ভিজে যাচ্ছে। কান্না চাপিয়ে বাবার কাছ থেকে উঠে আসল। রুমে এসে তুর্যকে ফোন করল। এখনো সুইচ অফ। যদি সুইচ অনও হতো তাহলেও বা কি করত? কি বলতো? তুর্য, আমার বিয়ে, আমায় নিয়ে যাও, এটা বলতো? এটা বলার মতো সম্পর্ক কি তুর্যের সাথে আছে? মা, প্লিজ তুমি বাবাকে একটু বুঝাও। তোমরা যদি আমাকে এভাবে জোর করো, আমি সুইসাইড করব। জিদনির মা গম্ভীর কণ্ঠে বলল, তুই কি চাস তোর বাবা আবার অসুস্থ হয়ে যাক, বেঁচে না থাকুক? আমি এরকম কিছু চাই না, বিয়েও না। তুই বিয়ের রাজি না হলে এরকম কিছুই হবে। হাতের কাছের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে ফেলে রাগের বহিঃপ্রকাশ করল জিদনি। রূপকের উপর রাগ, তার উপর তুর্যের খোঁজ নেই। সব মিলিয়ে নাজাহের অবস্থা। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল জিদনি। একে একে রুমের সবকিছু ভাঙতে লাগল। ড্রেসিং টেবিলের আয়নাটা ভাঙার আওয়াজ গিয়ে পৌঁছল জিদনির বাবার কানে। কতক্ষণ কান খাড়া করে বুঝতে চেষ্টা করল শব্দটা কোথা থেকে আসছে আর কিসের শব্দ। জিদনির মায়ের বুঝতে বাকি নেই জিদনি রুম তছনছ করছে। তোমার মেয়ে পাগলামি শুরু করেছে। বিয়েতে রাজি হচ্ছে না। ওর রাজি হওয়ায় আর না হওয়ায় তেমন কিছু এসে যায় না। ও যদি ফ্যামিলি চায় তাহলে বিয়েতে রাজি হতে হবে। এই বলেই আবার খবরের কাগজে মনোযোগ দিল জিদনির বাবা। জিদনির মা পাশে বসে আছে। রুমের সব ভাঙা শেষে ক্লান্ত হয়ে বসে রইল জিদনি। মোবাইলটা ভাঙতে গিয়েও তুর্যের কথা ভেবে রাগটা সংযত করল। নিজের চুল ছিঁড়ছে জিদনি। সব রাগ যেন চুলের উপর। তুর্য যদি এই সময় পাশে থাকত তাহলে ভরসা পেত জিদনি। জিদনি কি চাচ্ছে তা ও নিজেও জানে না। ফ্লোরে বসে আছে জিদনি। ভাবছে তুর্যের সাথে কাটানো দিনগুলোর কথা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। হাতে আছে একটা রাত, তারপর বিয়ে। নিরাশ হয়ে গেল জিদনি। বিয়েটা হয়তো আর ঠেকানো গেল না। ছোট খাটো অনুষ্ঠানের মাধ্যমে বিয়েটা হচ্ছে। আত্মীয়স্বজন ছাড়া বাইরের কেউই জানে না। সারা দিনে তুর্যের ফোনে যেন কতবার ট্রাই করেছে তার সঠিক হিসেব নেই। উপায় না পেয়ে জিদনি রূপকের নম্বরে ডাক্তার ল করল। জিদনির ফোন পেয়ে রূপক যথারীতি অবাক হয়ে গেল। তুমি আমার নম্বরে ফোন করেছ, বিশ্বাস করতে পারছি না আমি। জিদনি এসব কথা কেয়ার না করে বলল, রূপক ভাই, আমি বিয়েটা করতে পারবো না। দেখেন, আমি এখনো বিবাহিতা। সেই দিনের বিহেভের জন্য আমি সরি। প্লিজ আমি বিয়েটা ভেঙে দেন। জিদনির কথা শুনে ফিক করে হেসে দিল রূপক।
বলল, জিদনি ছোট বাচ্চাদের মতো কথা বলো না। বিয়ে ভাঙার টেনশন মাথা থেকে নামাও। বরঞ্চ অন্য কোনো কথা থাকলে বলো। জিদনি বুঝতে পারল রূপককে এ বিষয়ে যতই অনুনয় করুক কোনো লাভ হবে না। ফোন কেটে দিল জিদনি। সময় যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। বিকেল পেরিয়ে রাত হয়ে আসল। চিন্তায় হতাশ জিদনি একদম নির্জীব হয়ে গেল। নিরুপায় হয়ে বসে রইল। সারা দিন কিছু মুখে নেয়নি। সবাই যার যায় মতো মতো কাজ করছে। জিদনির কথা শোনার প্রয়োজন মনে করছে না। এত চিন্তা নিতে পারছে না। মাথায় এখন একটাই সমাধান ঘুরছে এসবের। সুইসাইড করবে। জীবনটা এভাবে শেষ করে দিবে? সুইসাইড কি সব সমস্যার সমাধান হতে পারে? নিজেকে সামলে নিল জিদনি। ফোনটা হাতে নিল আবার। তুর্যের নম্বরটা এখনো বন্ধ। হঠাৎ চাপা স্বরে কেউ বলল, জিদনি। চমকে উঠে জিদনি। জানালার পাশে তুর্য। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না জিদনি। দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। বিস্ময় কাটিয়ে বলল, আপনি? কেন অন্য কাউকে আশা করেছিলে? জিদনি কথা না বাড়িয়ে রুমের দরজা জানালা সব বন্ধ করে দিল। তুর্য খাটে বসল। খুব বেশি ক্লান্ত দেখাচ্ছে তুর্যকে। পুলিশের তাড়া খেয়ে আসলাম। তোমার উপর খুব বেশি ক্ষোভ আমার। তোমার সামনে আসার কোনো ইচ্ছা ছিল না। শুনলাম কাল নাকি তোমার বিয়ে। শেষবারের মতো দেখতে আসলাম তোমায়। আমার বউয়ের বিয়ে। বলেই হাসল তুর্য। হাসিটা সুখের নয় কষ্টের। চোখ ছলছল করছে তুর্যের। বলল, আমার খোঁজ নিতে গিয়েছিলে নাকি? আমি কোথায় আছি সেটা জেনে পুলিশকে বলার জন্য? এত অভিনয় করো কিভাবে জিদনি? আমি কি এতটাই খারাপ ছিলাম? জিদনি বুঝতে পারল তুর্য কেন যোগাযোগ অফ করে রেখেছে। জিদনি নিচু স্বরে বলল, আমি বিয়েতে রাজি না। আর মামলার কিছুই জানি না আমি। হোয়াট দ্য জোকসস জিদনি। আবারও হাসল তুর্য। জিদনির কথা তুর্য বিশ্বাস করবে না জিদনি সেটা বুঝতে পেরেছে। জিদনি বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। ভালোবাসা কি? ভালোবাসার অনুভূতি কেমন সবটাই অজানা ছিল আমার। হুট করে আপনি আমায় জোর করে তুলে নিয়ে বিয়ে করেন। অন্য কারো জন্য সেদিন বউ সেজেছিলাম আমি। পরিবারের মানসম্মান সবকিছু ভেবে আমি আপনায় মেনে নিতে পারিনি। সহ্য করতে পারতাম না। আপনার সব পাগলামি তুচ্ছ মনে হতো। বন্দী অবস্থায় দম বন্ধ হয়ে আসছিল আমার। কখনো কখনো আপনার প্রতি ভালো লাগা কাজ করত কিন্তু সবকিছু ভেবে আবার রাগ হতো। একদিন আপনি আপনার বাবার সাথে কথা বলছিলেন। আমি জানালার পাশে দাঁড়িয়ে সবটা শুনছিলাম। তখন জানতে আমি আব্বু স্ট্রোক করেছে। বাঁচবে কিনা সন্দেহ। তখন আর আমি ঠিক থাকতে পারলাম না। পালিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু রাস্তা চিনি না। তাই মিথ্যা বললাম যে আমি পাহাড়িদের হাতে ধর্ষিত হয়েছি। সবটাই ছিল নাটক। আমি অবাক হয়েছিলাম ধর্ষণের কথা জেনেও আপনি আমায় আরো বেশি ভালোবেসেছেন। তারপর আপনার বাসা থেকে পালিয়ে বাসায় এসে পড়লাম। এত অপমানিত হওয়ার পর আপনি আমায় ভালোবেসেছেন। পা জড়িয়ে ধরে ভালোবাসার জন্য অনুনয় করেছে। রূপকের মার খেয়েছেন। সব অপমান সহ্য করেছেন। আপনার এই পাগলামিগুলোর জন্য আমি আপনার ভালোবেসে ফেলি। এই পর্যন্ত বলেই থামল জিদনি। লম্বা শ্বাস ফেলে আবার বলতে শুরু করল, এখন যদি সবার কথা মতো রূপককে বিয়ে না করি তাহলে আমায় ফ্যামিলি ছাড়তে হবে।
এই বিষয়ে বাবাকে কিছু বলতে পারি না। আমি চাই না বাবা অসুস্থ হোক আবার। সবার কথা ভেবে আমি আমার ভালোবাসা বিসর্জন দিল ম। চলে যান আপনি। তীক্ষ্ণ দৃষ্টিতে জিদনির দিকে তাকিয়ে আছে তুর্য। বলল, চলে যাব আমি? কেঁদে ফেলে জিদনি। কি বলবে বুঝতে পারছে না। তুর্য আবার বলল, জিদনি আমি জানতে চাচ্ছি আমি কি চলে যাব? জিদনি কাঁদতেই থাকে। তুর্য আবার বলল, জিদনি কান্না থামাও। তুমি বলো আমি চলে যাব। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল জিদনির। কোনো কথাই বলছে না। এখন কান্না ছাড়া উপায় বা কোথায়? তুর্য জিদনির মাথায় হাত রাখল। বলল, কেঁদো না। আমি চলে যাচ্ছি। সুখে থেকো হুম। আর শুনো, তোমার বাবা মা অন্যায় করছে। বিয়ের সময় শর্ত ছিল 5 বছর পর ছাড়া ডিভোর্স সম্ভব না। ডিভোর্স ছাড়াই বিয়ে দিচ্ছে। তুমি যখন বিয়েতে রাজি, তাই আমি আর এটা নিয়ে ঝামেলা করব না। কান্না চেপে কোনো রকম ভাবে জিদনি বলল, আপনিই বলুন আমি কি করব? কতক্ষণ জিদনির দিকে তাকিয়ে থেকে তুর্য বলল, জিদনি একটা কথা বলো তো, সত্যিই কি আমি তোমার যোগ্য ছিলাম না? আমার ভালোবাসা এতই তুচ্ছ ছিল? আরে ভালোবাসা তো অন্ধ হয়। ধর্ম, জাত, উঁচু নিচু, ফ্যামিলির বাধা বিপত্তি অতিক্রম করে অনিশ্চয়তার মুখে প্রিয়জনের হাত ধরে চলে যায়। আমি প্রতি তোমার কেমন ভালোবাসা জিদনি? বুঝো হওয়ার পর থেকে তো তোমায়ই ভালোবেসেছি। তুর্যের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। বুক ফেটে যাচ্ছে কষ্টে। কষ্টটা জিদনি অনুভব করতে পারছে। কিন্তু জিদনি তো নিরুপায়। তুর্য চোখে জল মুছে আবার বলল, তুমি তো অন্যজনের স্ত্রী হবে। সব অধিকার তোমার উপর তার থাকবে। তুমিও তাকে একসময় ভালোবাসা। শুধু অনাদৃত হয়ে থাকবে আমার ভালোবাসাটুকুই। অন্যজনের জন্য কাল বউ সাজবে তুমি। তুর্য নামের অধ্যায়টা কাল থেকে সমাপ্তি ঘটবে তোমার জীবন থেকে। জিদনি তুমি প্যারা মুক্ত, তুমি স্বাধীন। বলেই পাগলেই মতো কাঁদতে থাকল তুর্য। জিদনি কষ্টে পাথর হয়ে গেছে যেন। তুর্যের বলা প্রতিটা কথা বুকের ভিতর আঘাত করছে, যেন ধারালো ছুরির আঘাত। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তুর্যের হাত ধরে সব ভাবনা চিন্তা বাদ দিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে। তুর্য কান্না থামাতে পারছে না। জিদনির দিকে তাকিয়ে আবার বলল, জিদনি তুমি আসবে। আমার কাছে তোমার আসতেই হবে। আমার লাশ দেখার জন্য হলেও একবার। এই বলেই বারান্দা দিয়েই বেরিয়ে পড়ল তুর্য। সাদা কাপড়ে মোড়ানো তুর্যের লাশ। চারদিকে আত্মীয় স্বজনের আহাজারি। পরিবেশটা কেমন জানি ভারী হয়ে উঠেছে আর্তনাতে। ঘুম থেকে দরপড়িয়ে উঠে বসে জিদনি। কি বাজে স্বপ্ন দেখল এটা! কলিজার পানি শুকিয়ে যথারীতি ঘেমে একাকার হয়ে গেছে জিদনি। শরীর কাঁপছে। বসে থাকতে পারছে না। তুর্যের কিছু হলো না তো? ভয় উঠে দাঁড়ানোর মতো শক্তি হারিয়ে ফেলেছে জিদনি। আজকে রূপকের সাথে জিদনির বিয়ে। ঘুমের ঘোরে সব ভুলেই গেছিল জিদনি। ঘুম কষ্ট ভুলানোর একটা সহজ মাধ্যম। যতই কষ্টে থাকুক একজন মানুষ, ঘুমের ভেতর থাকলে না থাকে চিন্তা, না থাকে ভাবনা। ঘুম ভাঙতেই আবার বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। তুর্যের বলা শেষ কথাটা এখনো জিদনির কানে ভাসছে। রাতে তুর্য চলে যাওয়ার পর সারা রাত কেঁদেই কাটিয়েছে জিদনি। পরিবারের কথা ভেবে সবটা মেনে নিয়েছে। নিজেকে মানিয়েছে ঠিকই, কিন্তু মনটা মানাতে পারেনি। মন মানানো কি এতই সহজ? সহজ হলে কেউ হতাশা, নিরাশা,
প্রিয়জন হারানোর বেদনায় আত্মহত্যার পথ বেছে নিত না। শেষ রাতে ফ্লোরেই ঘুমিয়ে গিয়েছিল জিদনি। বাজে স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। আচ্ছা, জীবন তো একটাই। এক জীবনের অপূর্ণ কাজগুলো পূর্ণ করার সুযোগ তো কখনো হয় না। ক্ষণস্থায়ী এই জীবনটায় সবচেয়ে মূল্যবান জিনিস ভালোবাসাটাকেই ফ্যামিলির জন্য ত্যাগ করতে হচ্ছে জিদনির। অথচ একবার ত্যাগ করলে আর কখনো ভালোবাসা ফিরে পাওয়া যাবে না। বাস্তবতার মুখে পড়ে জীবন্ত লাশ হয়ে অন্যজনের সংসার করতে হবে। এভাবে কত মেয়েরাই তো বেঁচে আছে। তুর্যের ফোন অফ। জিদনির টেনশন আরও বেড়ে গেল। নিজেকে পাগল পাগল লাগছে জিদনির কাছে। বাসার সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। সবাই বলে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মা বাবা তো ঠিকই বলে যে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। এই যেন তুর্যের সাথে সম্পর্কটা ঠিক হয়ে গেছে। কিন্তু রূপকের সাথে তো আর সেটা ঠিক হবে না। জিদনি দৌড়ে ওর মায়ের রুমে গেল। মা রুমে নেই। তিহানের কাছে জিজ্ঞেস করল, আম্মু কোথায়? রান্নাঘরে। বিকেলের দিকে বিয়ে হওয়ার কথা। এখন সকাল, অনেক সময় হাতে আছে। জিদনি দৌড়ে রান্নাঘরে গিয়ে ওর মায়ের পা জড়িয়ে ধরে কেঁদে দিল। জিদনির মা জিদনির কাণ্ড দেখে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। কি হলো হঠাৎ? জিদনি কাঁদতে কাঁদতে বলল, আম্মু, বিয়ে বন্ধ করো। আমি বাঁচতে পারবো না নয়তো। আমি তুর্যকে ভালোবাসি। জিদনির মা বিস্ময়ের সুরে বলল, কি বলছিস এসব? জিদনি কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে বলল, তুমি শুনো না আমি কি বলছি। আমি বিবাহিতা। আমি হাজবেন্ড আছে। আমার সংসার আছে। তোমরা চাইলেই এভাবে আমায় বিয়ে দিতে পারো না। আমি ফ্যামিলি চাই, তুর্যকেও চাই। জিদনির মুখে এসব শুনে বিস্ময় ফেটে পড়ল জিদনির মা। কি বলছে জিদনি এসব? বিস্ময়ের জন্য যেন কথা বলতে পারছে না জিদনির মা। শুধু বলল, এখন এসব পাগলামি বাদ দে। সব ঠিক হয়ে গেছে। তোর বাবা জানলে আবার অসুস্থ হয়ে পড়ব। জিদনির কান্না আরও বেড়ে গেল। বলল, বিশ্বাস করো মা, তুর্য অনেক ভালো। আমায় অনেক ভালোবাসে। ওর মতো ভালো মানুষ আমি আর দেখিনি। জিদনির কান্নার শব্দে বাসার সবাই রান্নাঘরে জড়ো হয়। জিদনির পাগলামি দেখে সবার চোখ কপালে উঠে গেছে। জিদনি এখনো মায়ের পা ধরে আছে। জিদনি আবার বলল, তোমরা যদি আমায় জোর করে বিয়ে দেও, কসম করে বললাম আমি পালিয়ে যাব বিয়ের পর। তখন তোমাদের মানসম্মান আরও যাবে। তুর্য অন্যায় করেছে, ওকে তো কম অপমান করনি। মামলা দিয়েছ, এখন জেলে থাকবে। আরও কি চাও তোমরা? জিদনির মা জিদনির গালে কষিয়ে চর মারল কয়েকটা। চেঁচিয়ে বলল, তোর বাবা মরতে মরতে বেঁচে গেছে। তুর্যের জন্য এখন তোর এত ভালোবাসা? মা, যা হয়েছে সবটা অ্যাক্সিডেন্ট। আমি ইচ্ছা করে তুর্যকে ভালোবাসিনি। কিন্তু শেষ পর্যন্ত আমি পারিনি। আমায় মাফ করে দেও। বিশ্বাস করো, তুর্য অনেক ভালো। জিদনির মা আর কিছু বলল না। জিদনির বাবা বাসায় না। বাসায় থাকলে এতক্ষণ কি হতো কে জানে। কপালে হাত ঠেকিয়ে হতাশ ভঙ্গিতে বসে আছে জিদনির মা। বাসায় থমথমে পরিবেশ বিরাজ করছে। জিদনি রান্নাঘরে ফ্লোরেই বসে আছে। কত চেষ্টা করেছে তুর্যকে ফিরিয়ে দেওয়ার, তুর্যের ভালোবাসায় জড়াতে চায়নি। তবুও কিভাবে জড়িয়ে গেল নিজেও টের পেল না। ভালোবাসা এমন অদ্ভুত কেন? যে কোনো মূল্যে মা বাবাকে রাজি করিয়ে তুর্যের কাছে যেতেই হবে। বেলা 11টার দিকে বাসায় ফিরল জিদনির বাবা।
জিদনি এতক্ষণ ওর বাবার আসার অপেক্ষায় ছিল। মনে সাহস সঞ্চয় করল জিদনি। যা হয় হবে। এক পা দুই পা করে জিদনি ওর বাবার কাছে গেল। জিদনি যা করতে চলেছে সেটা কতটা ভুল বা সঠিক তা এই মুহূর্তে ভাবছে না। এই মুহূর্তে ভাবনা শুধু তুর্যকে নিয়ে। জিদনিকে অস্বাভাবিক লাগছে। জিদনির দিকে এক নজর তাকিয়ে জিদনির বাবা বলল, কি হয়েছে? কিছু বলবি তুই? আব্বু, আমি প্রেগন্যান্ট। এই ছোট্ট প্রাণটার জন্য হলেও বিয়েটা বন্ধ করো। আমি এই জন্যই বিয়েতে রাজি হচ্ছিলাম না। আর এটা তোমাদের কাছে বলার সাহসও হচ্ছিল না। তোমরা যদি এবারেশনের কথা বলো তাই। কিন্তু পরিস্থিতির কারণে আজ বেহায়ার মতো তোমার কাছে এসব বলতে হচ্ছে। জিদনি ওর বাবার পা জড়িয়ে ধরল। জিদনির বাবা খানিকক্ষণ চুপ থাকল। তারপর বলল, তুই তুর্যের কাছে যেতে চাস? জিদনি কেঁদে বলল, আমি কি করব আব্বু বলো? আব্বু, আমায় মাফ করে দেও। আমি যে নিরুপায়। আমায় ভুল বুঝো না। জিদনির বাবা জিদনির মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা যা তুই। বিয়ে হচ্ছে না। আমাদের কি তোর এতই অমানুষ মনে হয় বাচ্চা এবারেশন করতে বলবো? জিদনি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তবে বাবা যে অনেক কষ্ট পেয়েছে সেটা জিদনি ভালো করেই বুঝতে পারছে। তুর্য বলেছে ভালোবাসার মানুষের জন্য নাকি সবাই সব করতে পারে। তুর্য জিদনিকে পাওয়ার জন্য কত কি করল। আর সেই মানুষটার ভালোবাসার প্রতিদান দিতে এইটুকু মিথ্যা বললে কি খুব বেশি ভুল হবে? জিদনি উঠে ওর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে বলল, আব্বু, আমি অন্যায় করে ফেলেছি। আবার কষ্ট দিয়ে ফেলেছি তোমাদের। জিদনির বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই চলে যা এখন। আমি রূপকের মা বাবাকে বলবো তুই তুর্যের সাথে পালিয়ে গিয়েছিস। কষ্টে জিদনির বুক ফেটে যাচ্ছে। বাবা অনেক বেশি কষ্ট পেয়েছে, কিন্তু প্রকাশ করছে না। নিজেকে এখন খুব বেশি অপরাধী মনে হচ্ছে। জিদনির বাবা আবার বলল, তুই তুর্যের বাসায় যা। আমি থানায় যাচ্ছি, মামলাটা তুলে নিব। তুর্য ছেলেটা তো একদম খারাপ না। ওর বাপটা বদমাশ। ছেলেটা তোকে ভালোবাসে খুব। সবকিছু এত সহজে সমাধান হয়ে যাবে জিদনি বুঝতে পারেনি। বাবা মাকে এমন কষ্ট দিতে চায়নি। কিন্তু কি করার এখন? বাবা মা কষ্ট মনে রাখবে না, জিদনির বিশ্বাস। জিদনি বাবাকে আবার জড়িয়ে ধরে বলল, বাবা, আমি কি তোমাদের খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি? আমায় মাফ করে দেওয়া যায় না? জিদনির বাবা খানিকটা হেসে বলল, যায়। জিদনি তুর্যের বাসার সামনে আসল। দিগন্ত ক্রিকেট খেলছে বাসার সামনে। জিদনি দূর থেকে দিগন্তকে ডাক্তার দিল। জিদনিকে দেখে দিগন্ত দৌড়ে জিদনির কাছে গেল। মন খারাপ করে বলল, এখন তো আর তোমার মামি বলা যাবে না। আবার নাকি বিয়ে হচ্ছে তোমার। জিদনি এসব কথার উত্তর না দিয়ে বলল, তোমার মামা কোথায়? মামা তো পালিয়ে বেড়াচ্ছে। কালকে রাতে গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়েছিল, এক লোক বাসায় দিয়ে গেল। সেই এখনো বেঘোরে ঘুমাচ্ছে। হাঁপ ছেড়ে বাঁচল জিদনি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাই হোক, তুর্য ঠিক আছে। জিদনি দিগন্তের মাথায় হাত বুলিয়ে বলল, আর কোনো বিয়ে টিয়ে হচ্ছে না আমার। সারা জীবন মামি ডাক্তারতে পারবে। দিগন্ত হা করে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝার চেষ্টা করছে। জিদনি দৌড়ে তুর্যের রুমে গেল। সোফায় বসে বই পড়ছিল রাহুল সাহেব। এক নজর আবছার মতো দেখেছে জিদনিকে। দিগন্তের দিকে তাকিয়ে বলল,
এই মাত্র এখান দিয়ে কে গেল রে? দিগন্ত হেসে বলল, লাইলি আসছে লাইলি। মজনুর ভালোবাসায় সাড়া দিয়ে। রাহুল সাহেব ভ্রু কুঁচকে বলল, কি? রাহুল সাহেব সোফা ছেড়ে উঠে তুর্যের রুমের দিকে রওয়ানা হলে দিগন্ত হাত টেনে ধরে বলল, বুইরা খাটা সাক্কেল নেই তোমার, কোথায় যাচ্ছ? ছেলে আর ছেলের বউয়ের রুমে এভাবে হুট হাট যেতে নেই। ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইল রাহুল সাহেব। বলল, কি আবল তাবলো বকছিস? একটু ওয়েট করো, তারপর বুঝবা আবলতাবল নাকি সত্যি। রুমে ঢুকে জিদনি দেখল তুর্য ঘুমাচ্ছে। চুল এলোমেলো হয়ে আছে, নাকমুখ ফুলে গেছে। জিদনি ৭-৫ না ভেবে তুর্যকে জড়িয়ে ধরে। রাতে দেখা স্বপ্নের কথা ভেবে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তুর্যের ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই চোখ মেলে তাকায় তুর্য। জিদনির তাতে লজ্জা পাওয়ার কথা, কিন্তু জিদনি নেশা ভরা চোখে তাকিয়ে আছে। তুর্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সবকিছু স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। তুর্য নিজের গায়ে চিমটি কেটে দেখল যা ঘটছে তা সত্যি কিনা। জিদনির মুখে সবটা শুনে হা করে তাকিয়ে আছে তুর্য। কত বছরের কাঙ্ক্ষিত মুহূর্ত এটা। আজ তুর্যের মতো সুখী দ্বিতীয় কেউ নেই। জিদনির চিবুকে চুমো খেয়ে বলল, এত প্রেম একদিন কোথায় ছিল? বাব্বা, জিদনিও প্রেম শিখে গেছে। তুর্য খোঁচা দিতে ছাড়ল না। জিদনি সেটা ভালো করেই বুঝল। জিদনি তুর্যের গায়ে এলোপাথরি কিল ঘুষি দিতে দিতে বলল, খোঁটা দেওয়া হচ্ছে? তুর্য জিদনিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, ভালোবাসা হচ্ছে। জিদনির কানের কাছে ঠোঁট নিয়ে বলল, শ্বশুর আব্বাকে যে মিথ্যা বলে রাজি করিয়েছ সেটা সত্যি করতে হবে। লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে জিদনির। বিছানা থেকে কোল বালিশটা ফ্লোরে ছুঁড়ে বলল, আজ থেকে কোল বালিশের সাথে ব্রেকআপ। আমি এখন বিবাহিত, নট ব্যাচেলর। আনন্দে যেন আত্মহারা হয়ে গেছে তুর্য। তুর্যের পাগলামি দেখে জিদনি না হেসে পারল না। মা বাবার জন্য ভীষণ খারাপ লাগছে। তুর্য বলল, এত টেনশন করো না, একটা নাতনাতনি হলেই দেখো তোমার বাবা মায়ের রাগ উধাও হয়ে যাবে। জিদনি তুর্যের বুকের মাঝে মিশে রয়েছে। এভাবে প্রাপ্তির মাঝে শেষ হোক প্রতিটি সম্পর্ক। জীবন তো একটাই। প্রিয় মানুষটাকে হারিয়ে বেঁচে থাকার মানে কি? বেঁচে থাকুক ভালোবাসা, সেটা হোক গল্পে কিংবা বাস্তবে। সমাপ্ত।